সালামু আলাইকুম হাজেরা আপা, নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? বলো, নাসির ভাই কি অষ্টম ব্যাচের না? হ্যাঁ, অষ্টম ব্যাচের। পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ ভাই, পড়াশোনা চলতেছে আর কি, চলতেছে মোটামুটি। কি বুঝি নাই, করতেছেন পড়াশোনা না হ্যাঁ, পড়াশোনা মোটামুটি? মোটামুটি চলতেছে আর কি। মোটামুটি, যাক মোটামুটি। মোটামুটিটাই যথেষ্ট। আমি মোটেই পারতেছি না। হ্যাঁ, সময় তো পাওয়া যাচ্ছে না, তারপরেও আর কি এর মধ্যে থেকেই যতটুকু সময় পাওয়া যাচ্ছে এর মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে। দেখেন স্ক্রিনে একটা প্রশ্ন, সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। আমরা এই প্রশ্নটা একটু পড়ি। আলামিন ভাই, এটা ব্যবস্থাপনা। কোন বই? জি ভাই, বলেন। কোন বই এটা? কোন বইয়ের কত কত এটা পৃষ্ঠা? হচ্ছে মৌলিক ব্যবস্থাপনা। মৌলিক ব্যবস্থাপনা এই এই বইটা বোধহয় প্রশ্নটা বইতে নাই, কিন্তু বিগত বছরে আসছে। এটা হ্যান্ড নোটের থেকে দেখেন। সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক কি, যদি এসে পড়ে, যেহেতু বিভিন্ন বছরে এটা আসছে। ঠিক আছে, যদি এসে পড়ে দেখা যায় এক সেট প্রশ্ন প্রথম থেকে আপনি পড়ছেন, ওটা লিখবেন, তখন তো লিখতে হবে, বানায় লিখলেও লিখতে হবে। তো এখানে একটু আইডিয়া নেই আমরা। সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। এখানে 7টা পয়েন্টে আমি সম্পর্ক দেখানোর চেষ্টা করছি। দেখেন, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই 4টা কিন্তু ব্যবস্থাপনার কাজ বা ব্যবস্থাপকের কাজ। এই 4টার সাথে আমরা আরো 3টা যোগ করছি, 7টা হয়েছে। পরিকল্পনা, ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদের যথাযথ বরাদ্দ নিশ্চিত করে, যাতে অপচয় রোধ হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। আর সংগঠনের একটা কি, বিভিন্ন সম্পদ এবং জনবলকে সংগঠিত করে কার্যক্রম পরিচালনা করে, যাতে তারা সমন্বিতভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে অর্গানাইজিং আর প্ল্যানিং। আচ্ছা, এবার আসে নেতৃত্ব। দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের উৎসাহিত করে, যা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। মানে আমরা এখানে 7টা পয়েন্টে যাই আমরা লিখবো, আমাদের সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা দিয়ে আমরা বাক্যটা শেষ করব। 4 নম্বরে দেখেন, ব্যবস্থাপক নিয়মিত কাজের গতি পর্যবেক্ষণ করে এবং কোনো বিচ্যুতি হলে তা সংশোধন করে, যাতে সম্পদের অপচয় না হয়। মানে নিয়ন্ত্রণ, নেতৃত্ব, সংগঠন, পরিকল্পনা যাই বলেন না কেন, সম্পদের সাথে রিলেটেড করে আমরা বাক্যটা লিখবো। সিদ্ধান্ত গ্রহণে কি, ব্যবস্থাপনা সঠিক সময় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে, যা সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যবস্থাপনার মাধ্যমে শ্রম, পুঁজি ও প্রযুক্তির কার্যকর ব্যবহার, শ্রম, পুঁজি ও প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত হয়, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। আর টেকসই উন্নয়নে আছে কি, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন হয়। আমরা জানি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী যে উন্নয়ন, সেটাকেই টেকসই উন্নয়ন বলা হয়। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যদি এসে পড়ে, কোনোভাবেই আমরা লিখতে পারবো আর কি। সেটা ভূমিকাটা একটু পড়ি। ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য 3 ধরনের সম্পদ, মানব, অর্থ, প্রযুক্তি ও অন্যান্য সম্পদের কার্যকর ও দক্ষ ব্যবহার নিশ্চিত করে। একটি প্রতিষ্ঠানের সীমিত সম্পদ সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য যে সঠিক পরিকল্পনার দরকার, সঠিক সংগঠনের দরকার, সঠিক নেতৃত্বের দরকার, নিয়ন্ত্রণের দরকার। ব্যবস্থাপনা এই সম্পদগুলোর অপচয় রোধ করে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে। আর উপসংহারে কি আছে, ব্যবস্থাপনার মূল কাজই হলো উপলব্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এটি নিশ্চিত করে যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা তার লক্ষ্য অর্জনের জন্য নিপুণভাবে সম্পদের ব্যবহার করতে পারে এবং সর্বোচ্চ লাভ ও দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। ঠিক আছে, মানে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা তার লক্ষ্য অর্জনের জন্য সম্পদের নিপুণ ব্যবহার করতে পারে এবং সর্বোচ্চ লাভ ও দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। যদি নিপুণ ব্যবহার করে, তাহলে সর্বোচ্চ লাভ এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। ঠিক আছে,
তাহলে আমাদের যদি সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক আসে, তাহলে আমি এই 7টা পয়েন্ট দিয়ে এইভাবে লেখার পক্ষে। মোটামুটি ঠিক আছে তো নাসির ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ আলামিন ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এবার আমরা পরে আর একটা প্রশ্নে যাই। ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা করুন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওদের থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে। ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, মানে এই 4টা কিন্তু ব্যবস্থাপনার মূল কাজ বা ব্যবস্থাপকের কাজ। এই জন্য এই 4টা শব্দ বারবার আসে। নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এখন প্রশ্ন হলো, এটি কি পেশা হিসেবে বিবেচিত হতে পারে? প্রত্যেকটা ভূমিকা কিন্তু আমাদের প্রশ্নের সাথে রিলেটেড থাকবে। পেশা হওয়ার জন্য সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা দরকার। সুতরাং পেশার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবস্থাপনা মূল্যায়ন করা যেতে পারে। ঠিক আছে, ভূমিকাটা ঠিক আছে কিনা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ব্যবস্থাপনা একটা পেশা কিনা। এবার আমরা এটা যাচাই করব। মানে আমি এইটা বড় করে বইতে বড় বড় দুইটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? তো বড় বড় দুইটা প্যারাগ্রাফ থেকে লিখতে গেলে কি হয়, মানে লেখার মানটা ভালো হয় না। মানে পড়লাম একভাবে, লিখতে গিয়ে দেখা যাচ্ছে অনেক তথ্য বিভ্রাট হয়, অনেক তথ্য আসে না, ভুলে যাই, হ্যাঁ, বা নতুন কিছু নিজের থেকে বানাই লিখে ফেলি। এই জন্য এই পয়েন্ট আকারে থাকার কারণে কাজে হবে। দেখেন, পেশার প্রধান বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার মূল্যায়নের মাধ্যমে ব্যবস্থাপনা একটা পেশা কিনা তা আমরা বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দেখেন, বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ পয়েন্টস গুলো কি হবে একটু মুখস্থ করি। বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ, পেশাদার সংস্থা ও নৈতিক মানদণ্ড, সেবামূলক দৃষ্টিভঙ্গি, স্বীকৃত যোগ্যতা ও ডিগ্রি, 4টা জিনিস। আমি এখানে যে গোল গোল বিন্দু না দিয়ে আমরা এটা 4টা প্যারাগ্রাফ আকারে লিখতে পারি, 4টা পয়েন্ট আকারে। 1 নম্বর হচ্ছে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ, মানে ব্যবস্থাপনার জন্য বিশেষায়িত জ্ঞান এবং প্রশিক্ষণের দরকার হবে। যদি হয় তাহলে এটা পেশা। পেশাদার সংস্থা এবং নৈতিক মানদণ্ড থাকা লাগবে। তার মানে 1 নম্বরে হচ্ছে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ, পেশাদার সংস্থা ও নৈতিক মানদণ্ড, সেবামূলক দৃষ্টিভঙ্গি এবং স্বীকৃত যোগ্যতা ডিগ্রি, মানে 4টা জিনিস যদি না থাকে তাহলে সেটা পেশা না, সেই কাজটা পেশা না। সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা লাগবে, স্বীকৃত যোগ্যতা ও ডিগ্রি থাকা লাগবে। তাহলে আমরা এবার 4টা একটু পড়ি। পেশাগত ক্ষেত্রে কাজ করার জন্য নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিশেষায়িত জ্ঞান, যেমন ব্যবসায় প্রশাসন, বিবিএ, এমবিএ, অর্থনীতি, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও পড়াশোনা প্রয়োজন। তাহলে আমরা 1 নম্বর প্যারাগ্রাফটা আমরা বুঝতে পারলাম যে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন হয় কিসের জন্য? ব্যবস্থাপনার জন্য, ব্যবস্থাপনা পেশা হওয়ার জন্য। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান আছে, যেমন কি কি, বিবিএ, এমবিএ অর্থনীতিতে, তারপরে মানব সম্পদে ব্যবস্থাপনা, এসব বিষয়ে উচ্চতর ডিগ্রি, অনার্স, মাস্টার্স, হ্যাঁ, বা গবেষণা, এগুলো প্রয়োজন। তার মানে ব্যবস্থাপনা পেশা হওয়ার জন্য 1 নম্বর শর্ত পূরণ করছে। এবার আমরা 2 নম্বরে দেখি। পেশাদারদের জন্য সাধারণত নির্দিষ্ট সংস্থা বা নির্দিষ্ট সংস্থা, দুবার আসছে এখানে, নির্দিষ্ট সংস্থা থাকে যা নৈতিক মানদণ্ড নির্ধারণ করে, যেমন ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিলের স্বীকৃতি লাগে, মানে ওটা না হলে এমবিবিএস পাস করলেও ডাক্তার হইতে পারেন না। তার মানে পেশাদার সংস্থা আছে
সেই সংস্থা স্বীকৃতি লাগবে কি হইতে গেলে, পেশা হতে গেলে। ব্যবস্থাপনার ক্ষেত্রে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বা এএমএ, আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ইত্যাদি সংস্থা রয়েছে। তবে এটি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত পেশা নয়। এইসব সংস্থা আছে মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো, কিন্তু ওদের স্বীকৃতি না হলে যে আমি ম্যানেজমেন্টে ঢুকতে পারবো না বা ম্যানেজার হতে পারবো না, ব্যবস্থাপক হতে পারবো না, তা কিন্তু না। তবে আমি মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বিএমআই, আমি নাম আমার যদি এন্ট্রি না থাকে বা আমি যদি তাদের কাছ থেকে সার্টিফিকেশন না পাই, তাহলে কিন্তু আমি ডাক্তার নাম লাগাইতে পারবো না, ডাক্তার পরিচয় দিতে পারবো না, ডাক্তারিও করতে পারবো না। তার মানে বোঝা গেল কি, যে পেশাদার সংস্থা এবং সংস্থা যেটা দরকার সেটা এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা মানা হয় না বা তার ভিতরে অন্তর্ভুক্ত থাকাকে বাধ্যতামূলক করা যায় না। এটা কিন্তু একটা পেশা হিসাবে ব্যবস্থাপনাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর পয়েন্ট কিন্তু পুরোপুরিভাবে মিলল না। সেবামূলক দৃষ্টিভঙ্গি, শোনেন, এই প্রশ্নটা যদি মিলতে হবে তা না, আপনি নিচে ভূমিকায় উপসংহারে লিখে দিবেন এখানে যে কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। দেখেন, সেবামূলক দৃষ্টিভঙ্গি, প্রকৃত পেশা সাধারণত আর্থিক লাভের পাশাপাশি সমাজের কল্যাণেও কাজ করে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই। ব্যবস্থাপনার লক্ষ্য হলো প্রতিষ্ঠানের উন্নতি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। তার মানে কি, এটা অবশ্যই সেবামূলক একটা দৃষ্টিভঙ্গি আছে ব্যবস্থাপনার ভিতরে। এবার আমরা যদি দেখি স্বীকৃত যোগ্যতা ডিগ্রি, পেশাজীবীদের সাধারণত স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন হয়। যেমন এমবিএ করতেছি আমরা, এটা, তারপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে বিভিন্ন বিষয়ের উপরে, এগুলো পেশাজীবীদের দরকার হয়। ব্যবস্থাপনার জন্য বিবিএ, এমবিএ ইত্যাদি ডিগ্রি থাকা ভালো হলেও এটা বাধ্যতামূলক নয়। অনেক অনেক সফল ব্যবস্থাপক অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করেন। দেখেন, ইম্পর্টেন্ট বিষয়টা, ব্যবস্থাপনার জন্য আমরা এমবিএ করতেছি, আমরা ব্যবস্থাপক হব, এর জন্য আমরা বিবিএ এমবিএ করতেছি, কিন্তু এটা বাধ্যতামূলক না। অনেক 5 পাস অথচ অনেক গার্মেন্টস এর ম্যানেজার বা ম্যানেজমেন্টে আছে, এরকম অনেকে আছে, ঠিক আছে। বা মালিক পক্ষ 5 পাস হলেই যে উনি ম্যানেজার তা না, মানে অনেকে আছে অভিজ্ঞতার কারণে মালিক পক্ষের না হয়েও, মালিক না হয়েও উনি ম্যানেজমেন্টে ঢুকছেন। তার মানে কি বুঝলাম আমরা, বিবিএ, এমবিএ ইত্যাদি ডিগ্রি থাকলেও বাধ্যতামূলক নয়। তাহলে আমাদের কি হলো, সন্দেহ সৃষ্টি হলো যে আসলে দেখেন ব্যবস্থাপনা একটা পেশা কিনা। তো চারটা জিনিস আবার একটু মুখস্থ করি, চারটা জিনিস। 1 নম্বর হচ্ছে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ। 2 নম্বরটা হচ্ছে কি, পেশাদার সংস্থা ও নৈতিক মানদণ্ড। এখন নৈতিক মানদণ্ড সম্পর্কে এখানে কিছু নাই, এখানে আপনি লিখে দিবেন যে নৈতিক মানদণ্ড থাকবে, অবশ্যই নীতি নৈতিকতা থাকবে। মানে ডাক্তারদের নীতি নৈতিকতা আছে, তার ইচ্ছা করলেই রুগীরে উল্টাপাল্টা ট্রিটমেন্ট দিতে পারে না, হ্যাঁ। তাহলে এখানে প্রত্যেকটা নীতি নৈতিকতা আছে, সেবামূলক দৃষ্টিভঙ্গি আছে, স্বীকৃত যোগ্যতা এবং ডিগ্রি আছে। এবার উপসংহারটা দেখি, ব্যবস্থাপনার কিছু পেশাগত বৈশিষ্ট্য থাকলেও এটি এখনো সম্পূর্ণরূপে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত নয়। বুঝলেন? তার উপরে দেখেন, এখানে কিন্তু কেউ যদি বলে দেয় এটা একটা পেশা, তাহলে প্রশ্নটা একটু খটকা লেগে যাবে, মানে পুরোপুরিভাবে পেশা না, এ পেশা বলা যাবে না। ব্যবস্থাপনার কিছু পেশাগত বৈশিষ্ট্য থাকলে এটা সম্পূর্ণরূপে পেশা হিসেবে প্রতিষ্ঠিত নয়, কারণ এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত নয় এবং ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা লাইসেন্স বাধ্যতামূলক নয়। নিয়ন্ত্রিত নয় মানে পেশার যে বৈশিষ্ট্য সেটা দ্বারা নিয়ন্ত্রিত নয়, অথবা পেশাগত সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয়। ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা লাইসেন্সও দরকার, যেমন ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডিগ্রি দরকার, লাইসেন্স দরকার। তবে আধুনিক বিশ্বে ব্যবস্থাপনা ক্রমশই একটি পেশার রূপ নিচ্ছে। দেখেন, উপসংহারে কিন্তু আপনি অনেক কিছু লিখবেন 2-3 বাক্যের ভিতরে। দেখেন, আধুনিক বিশ্বে ব্যবস্থাপনা ক্রমশই পেশার রূপ নিচ্ছে এবং বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তাইলে উপসংহার এবং ভূমিকা বলেন, খুব ইম্পর্টেন্ট। উপসংহার এবং ভূমিকা খুব খুব সুন্দর হওয়া লাগবে। কোনো মতে আমার ব্যবস্থাপনা নিয়ে যা মনে চায় তাই লিখলাম, তাহলে কিন্তু হবে না। এইটা পড়েই এটার দিকে তাকাই স্যার মার্কস দিবে, মানে এটার দিকে এক নজর উপসংহারে তাকাই পরে স্যার কিন্তু এখানে মার্কস বসাবে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি অনেকে জয়েন হয়েছেন, 3, 3, 6, 7, 8 জন, ঠিক আছে। তাহলে একটু রেসপন্স করেন। আমরা যে 2টা প্রশ্ন পড়লাম, একটা হচ্ছে ব্যবস্থাপনা কি একটা পেশা, এই প্রশ্নের মূল বিষয়টা কি ছিল, ব্যবস্থাপনা পুরোপুরি ভাবে পেশা না, সেটা আমরা 4টা পয়েন্টের মধ্যে আলোচনা করব, 4টা যোগ্যতার মাধ্যমে। সেই যোগ্যতার সব ক্ষেত্রে যদি আপনি ইয়েস ইয়েস দেন যে হ্যাঁ ব্যবস্থাপনা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু হবে না। আপনাকে এখানে মাঝে মধ্যে একটু নেগেটিভ কথা বলতে হবে যে না, ব্যবস্থাপনা যে এমবিএ, বিবিএ ডিগ্রি থাকা ভালো হলো, এটা বাধ্যতামূলক না, অনেক সফল ব্যবস্থাপকের এইসব ডিগ্রি নাই, ঠিক আছে, এভাবে বলতে হবে। এবং উপসংহারে বলবেন যে ব্যবস্থাপনার জন্য একটা সম্পূর্ণ একটা পেশা, এটা পুরোপুরি বলা যায় না, হ্যাঁ, এটা নিয়ন্ত্রিত, মানে এটি সম্পূর্ণভাবে এখন নিয়ন্ত্রিত নয়, বা ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা লাইসেন্স বাধ্যতামূলক নয়। তবে 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 দিয়ে আপনি কি বলবেন, তবে আধুনিক বিশ্বে ব্যবস্থাপনার ক্রমশই গুরুত্ব বাড়ছে এবং পেশাগত নানান ডিগ্রি ব্যবস্থাপকদের জন্য প্রবর্তিত হচ্ছে, ঠিক আছে, এইটা।
তাহলে এই দুইটা প্রশ্ন মোটামুটি আমি জোরে জোরে পড়ার অভ্যাস আমি পড়লাম, আমার মোটামুটি আমি আরো একবার রিভাইজ দিতে পারলে ভালো হবে, ঠিক আছে? এটাই দেখেন, আমি আগে বই থেকে পড়ছিলাম, তো পরে বইয়ের থেকে তো দাগায় দাগায় পড়া বা কি পড়ছি না পড়ছি মনে নেই, এর জন্য এটা থেকে পড়তেছি। ঠিক আছে, বইয়ের সাথে অনেকটা মিল রেখে করা হয়েছে, অথবা ছোট করা হয়েছে, বড় করা হয়েছে। এবার আমরা 7 নাম্বার দেখি। আমাদের কিন্তু আমরা বলছিলাম যে আমরা ওই গ্রুপ স্টাডিতেই আমরা বই শেষ করে ফেলবো, ঠিক আছে? যদি আপনারা নিয়মিত থাকেন তাহলে এখানেই শেষ হয়ে যাবে। আমাদের 6টা প্রশ্ন কিন্তু এখানে হয়ে গেছে যারা রেগুলার ছিলেন। ঠিক আছে, 7 নাম্বার প্রশ্ন পড়বো, বলেন আপনারা কি দেখতেছেন? তাহলে পড়বো, আর না দেখেন তাহলে আমি একা একাই পড়ে নিব। হ্যাঁ পড়েন ভাই পড়েন। আচ্ছা, ঠিক আছে, দেখেন, ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর সম্পর্কে বর্ণনা করুন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এখানে যা নোটে দিছি মানে ইম্পর্টেন্টের বাইরে কিছু দেই নেই, ঠিক আছে? আমি আপনাদের বলি যে আমরা 7টা 8টা মানে 2টা প্রশ্নকেও খুঁজবো না, আমরা এখানে 7টা 8টা প্রশ্ন আছে। কেন 7টা 8টা প্রশ্ন জানেন? নতুন পুরাতন 2টা বই, নতুন বছরের বই থেকে অনেক প্রশ্ন বিগত বছরে আসে নাই। তাহলে আপনি নতুন বইতে কোনটাকে ইম্পর্টেন্ট বলবেন? সেজন্য মেইন ক্যাম্পাসের টিউটর স্যার উনি যেটাকে পড়ানোর সময় ইম্পর্টেন্ট বলছিলেন সেটা আমি এর ভিতরে আনছি, না এনে পারিনি। ওর বিগত বছর অনেক আসে নাই অনেক প্রশ্ন, তারপর আনা লাগছে কারণ উনি ইম্পর্টেন্ট বলছেন। আর হচ্ছে বিগত বছর যেগুলো আসছে ওগুলো আবার নতুন বইতে নাই। মৌলিক ব্যবস্থাপনা এটা একটা বড় সমস্যা। আবার মানব সম্পদেও কিন্তু নতুন পুরাতন 2টা বই, আপনারা পিডিএফ বই পড়ার সময় একটু সাবধানে পড়েন। আর আপনাদের ক্যাম্পাসে ঢাকার দিকে নতুন বই দিছে, ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে আমি এরকম পাইছি 8ম ব্যাচে পুরাতন বই দিছে। ঠিক আছে, এখন এই নতুন পুরাতন মিল আছে, আপনার মিল আছে কিন্তু অনেক অমিল, মৌলিক ব্যবস্থাপনা অনেক অমিল, এটার সাবধানে একটু পড়াশোনা করবেন, চেক করে নিবেন। আর পিডিএফ এই 2টা বই বাদ দিবেন। ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর আমরা অলরেডি বুঝে গেছি যে পর্যায় হচ্ছে কি, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডিল লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। আবার ব্যবস্থাপকও স্তর মানে তাদের বিভিন্ন ইসের উপর স্তরের উপর ভিত্তি করে ভাগ করা যায়, বিভিন্ন ভিত্তির উপর স্তর ভিত্তির উপর ভাগ করা যায়। তার ভিতরে একটা ভাগ হচ্ছে শীর্ষ স্তরের ব্যবস্থাপক, মধ্য স্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপক। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম ব্যবস্থাপক কে, প্রকারভেদ করুন, এই প্রশ্নে আমরা পড়ছিলাম। বুঝতে পারছেন? যাদের কাছে সাজেশন আছে, আমার সাজেশনটা আছে, তারা সাজেশনটা বের করে দেখেন যে আমরা 7 নম্বর প্রশ্নে আছি। ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়। একটি প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। ভাইয়ের শব্দ শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি একটু মিউট করছিলাম, আবার শুরু করছি। দেখেন 7 নম্বর প্রশ্ন আমাদের। আচ্ছা, দেখেন 7 নম্বর প্রশ্ন পড়ি। ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর। শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এই স্তরের ব্যবস্থাপকরা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ব্যবস্থাপনা বলতে ব্যবস্থাপকদের কি বোঝানো হচ্ছে তার সাথে যারা রিলেটেড সেটা আবার আপনি পৃথকভাবে লিখতে পারেন। কিভাবে লিখবেন? যদি আসে ব্যবস্থাপকের স্তর তাহলে শীর্ষ স্তরের ব্যবস্থাপক, মধ্য স্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপক, এভাবে লিখবেন। যদি বলে ব্যবস্থাপনা তাহলে ব্যবস্থাপকের কাজ, সেটা হলো ব্যবস্থাপনা, তাহলে সেখানে দিবেন শীর্ষ স্তর, নিম্ন স্তরের ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। ঠিক আছে, এবার আমরা তাহলে ব্যবস্থাপনাটা পড়ি। এই স্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের মূল নীতিমালা এবং কৌশল নির্ধারণ করেন।
ঠিক আছে? তাদের এই মূল নীতিমালা এবং কৌশল যারা নির্ধারণ করেন এটাই শীর্ষ স্তরের ব্যবস্থাপনার আওতাভুক্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন প্রধান দায়িত্বটা কি। এখানে আমি কিভাবে ভাগ ভাগ করে লিখছি, মানে এটা কিন্তু দেখেন আমার যদি সময় থাকে আমি এভাবে আলাদা আলাদা করে লিখবো। এইভাবে পয়েন্ট আকারে লিখলে কি হয় দেখেন, মানে একটা বড় প্যারাগ্রাফ আমি কি লিখবো না লিখবো মিস হয়ে যায়। ঠিক আছে? আর এখানে 1 নম্বরে আমি কি লিখবো, মূল কথা প্রধান দায়িত্বের ব্যাপারে আমি পড়ে নিলাম, উদাহরণ লিখে লিখে নিলাম। আপনি যদি চান যে এই 3টা ভাগে লিখবেন না, তাহলে এটাকে এক করে একটা প্যারাগ্রাফ বানিয়ে দিবেন। কিন্তু পড়ার জন্য খুব সুবিধা, আমার জন্য খুব সুবিধা হইতেছে, আশা করি আপনাদের উপকার হবে। দেখেন, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দিক নির্দেশনা নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, বাহ্যিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা, যেমন সরকার বা বিনিয়োগকারী ইত্যাদি। তার মানে শীর্ষ স্তরের ব্যবস্থাপনার প্রধান কাজ কিন্তু এই 5টাই। ঠিক আছে? ওই সরাসরি অর্কারকে লিড তারা দেয় না, আবার সরাসরি তারা মানে তাদের সাথে তাদের কোনো ইয়া থাকে না সরাসরি। তাহলে প্রধান দায়িত্ব 5টা আমরা আবার একটু পড়ি, সবাই একটু মনোযোগ দেন। প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দিক নির্দেশনা নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ, আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, মানে সবকিছু দেখবে, তার কোনো কিছু বাদ যাবে না। বাহ্যিক সংস্থার সাথে যোগাযোগ, একটা কোম্পানি অন্য কোম্পানির সাথে যোগাযোগ করবে, সরকারের সাথে যোগাযোগ করবে, বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করবে, ক্রেতার সাথে যোগাযোগ করবে। তার মানে প্রধান দায়িত্ব 5টা, আমরা একটু এলোমেলো ভাবে পড়ি। সেটা হচ্ছে বাহ্যিক সংস্থার সাথে যোগাযোগ, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ, মূলনীতি এবং দিক নির্দেশনা, আরটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 5টা, এই 5টা যদি একটু মাথায় করতে পারেন তাহলে এটা দিয়ে ভালো একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আমরা যদি উদাহরণ দেই, চিফ এক্সিকিউটিভ অফিসার, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং বোর্ড অফ ডিরেক্টরস। তার মানে শীর্ষ স্তরে ব্যবস্থাপক এরা বা ব্যবস্থাপনার সাথে জড়িত এই সব ব্যক্তিবর্গ বা এইসব কমিটি। ঠিক আছে? সিইও, এমডি, সিএফও, বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আমাদের কি হয়ে গেল, শীর্ষ স্তরের ব্যবস্থা সম্পর্কে আইডিয়া হয়ে গেল। আপনি এই প্রশ্ন আসলে দেখেন পর্যায় এবং স্তর একই কথা, কিন্তু আমি অবলিক দিয়ে লিখছি, দুইটা দুইভাবে আসছে। এবার আমরা মধ্যস্তরের ব্যবস্থাপনা যদি পড়ি, মিডিল লেভেল ম্যানেজমেন্ট, এই স্তরের ব্যবস্থাপকরা শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং নিম্ন স্তরের ব্যবস্থাপক তত্ত্বাবধান করেন। দেখেন মিল আছে, প্রথম স্তরের ব্যবস্থাপকরা যা করেন, যে সিদ্ধান্ত নেন সেটা বাস্তবায়ন করেন কারা, মধ্যস্তরের ব্যবস্থাপনা। আর একটা কাজ করেন মধ্যস্তরের ব্যবস্থাপনা, সেটা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক তত্ত্বাবধান করেন। আমি আবার একটু মনে করাই দিই আপনাদের, সেটা হচ্ছে প্রথম স্তরের ব্যবস্থাপকরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, মধ্যস্তরের ব্যবস্থাপকরা সেটা বাস্তবায়ন করবেন, আর মধ্যস্তরের ব্যবস্থাপনার নিচে যারা আছে তাদেরকে তত্ত্বাবধান করবেন। তাহলে মধ্যস্তরের কাজ দুইটা, প্রথম দুইটা কাজই প্রথম বাক্যে লেখা হয়ে গেছে। এবার আমরা প্রধান দায়িত্বগুলো পড়বো, কি কি আছে দেখেন। শীর্ষ ব্যবস্থাপনার পরিকল্পনা বাস্তবায়ন, বিভিন্ন বিভাগ এবং দলের কাজ সমন্বয়, কর্মীদের কাজ নিয়ন্ত্রণ ও মূল্যায়ন, কারণ মধ্যস্থ ব্যবস্থাপনার সাথেই কিন্তু কর্মীরা রিলেটেড থাকবে, যদিও সরাসরি না, তবে তাদেরকে অনেকটা তাদের কাজ তদারকি করতে হবে মধ্যস্তরের ব্যবস্থাপকদের। কর্মীদের জন্য প্রশিক্ষণ নির্দেশনা প্রদান, যেমন যদি আমরা ব্যাংক ধরি, তাহলে কেন্দ্র হচ্ছে ব্যাংকের হেড অফিস হচ্ছে কি প্রথম শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, মধ্যস্তরের ব্যবস্থাপনা হচ্ছে ব্রাঞ্চ গুলো, আর নিম্ন স্তরের ব্যবস্থাপনা ধরেন আপনি এই যে এটিএম বুথে যে ব্যবস্থাপকরা থাকেন, বা কি বলে এটাকে, এই নতুন যে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে তৃণমূল পর্যায়ে, এজেন্ট ব্যাংকিং, ওইটা, তাহলে ওদেরকে নিয়ন্ত্রণ করে কারা, শাখা অফিস গুলো। তাহলে মধ্যস্তরের ব্যবস্থাপকরা যদি শাখা হয়, ডিস্ট্রিক্ট লেভেলের উপজেলা শাখা হয়, তাহলে তারা একেবারে গ্রাম পর্যায়ের এজেন্ট ব্যাংকিং এগুলো তারা কি করবে, তদারকি করবে। তাহলে আমরা এখানে কি পেলাম, বিভিন্ন বিভাগ ও দলের কাজ সমন্বয় করা, শীর্ষ ব্যবস্থাপনার পরিকল্পনা বাস্তবায়ন করা, কর্মীদের কাজ নিয়ন্ত্রণ ও মূল্যায়ন, কর্মীদের কাজের নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন, এটা কিন্তু ওই শীর্ষ পর্যায়ে করবে কাদের মাধ্যমে, এই মধ্যস্তর যে রিপোর্ট দিবে যে না অমুক নিম্ন স্তরের ব্যবস্থাপক ভালো কাজ করছেন শ্রমিকদের দিয়ে, এটা কিন্তু ওনার মাধ্যমে মধ্যস্তরের মাধ্যমে জানবে। কর্মীদের জন্য প্রশিক্ষণ নির্দেশনা প্রদান, কর্মীদের প্রশিক্ষণ এবং নির্দেশনা এটা কারা দিবে, নির্দেশনা এবং প্রশিক্ষণটা কিন্তু মধ্যস্তরের ব্যবস্থাপকরাই আয়োজন করবে, এই ব্যবস্থাপনায় আয়োজন করবে। নীতি নির্ধারণ এবং প্রতিবেদন তৈরি করা, সমস্ত প্রতিবেদন সুপারভাইজার, এই যে নিম্ন স্তরের ব্যবস্থাপক কিন্তু করবেন না,
হ্যাঁ, উনি রিপোর্ট করবেন, এর প্রতিবেদন করবেন এরা, নীতি বাস্তবায়নের যে প্রতিবেদন সবকিছু এরা করবেন। ঠিক আছে, গেল। এখন দেখেন, বিভাগীয় ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, ব্রাঞ্চ ম্যানেজার, ডিপার্টমেন্ট ম্যানেজার বা প্রকল্প ব্যবস্থাপক, প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। কারা? এটা আমরা এমনিতেই জানবো, আমরা জানি, আমরা সবাই চাকরি করি। নিম্ন স্তরের ব্যবস্থাপনা দেখেন, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এই স্তরের ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করেন, যেমন সুপারভাইজার, টিম লিডার, ফোরম্যান। হ্যাঁ, এরা সরাসরি কি ওয়ার্কারদের সাথে কাজ করেন। এই স্তরে ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করেন এবং দৈনন্দিন কাজ পরিচালনা করেন। কর্মীদের কাজ ভাগ করে দেওয়া, নির্দেশনা দেওয়া, কর্ম সম্পাদনের মান নিয়ন্ত্রণ করা, কাজটা হচ্ছে কিনা তারা হাতে ধরে দেখেন। কর্মীদের কোনো সমস্যা হলে কিন্তু এই মিডিল লেভেলে যায় না, আগে এই সুপারভাইজার দেখে সেটা। কর্মীদের দক্ষতা উন্নত করার জন্য সহযোগিতা করা, কাজটা ভালোভাবে কিন্তু এই সুপারভাইজাররা পারে। সুপারভাইজার কিন্তু শ্রমিকের কাজ সব পারে, টিম লিডার পারে, ফোরম্যান পারে, এরা কিন্তু পারে। এরা কি করে? কোনো কাজ ভুল হলে সরাসরি দেখায় দেয়, একটু করে দেখায়। শৃঙ্খলা বজায় রাখা, এই শ্রমিকদের ভিতরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে প্রথম দায়িত্ব কিন্তু এদের। তার মানে এরাও কিন্তু এক ধরনের ডাউন লেভেলের বা লোয়ার লেভেলের ম্যানেজার। তাহলে এই প্রশ্নটা হয়ে গেল নাকি? দেখেন, আপনি ভূমিকায় কি দিবেন? বিভিন্ন পর্যায়ে এসে ভূমিকা টমিকা, অনেক ক্ষেত্রে ভূমিকা লাগে না, এইটা দিয়ে ভূমিকা শেষ, এগুলো দিয়ে ভূমিকা হয়ে গেল। প্রথম কথা। এরপরে 3টার বিবরণ দিলেন। আচ্ছা, প্রত্যেকটা এই উদাহরণ ইংরেজিতে দিবেন, ইংরেজি দিবেন, বাংলায় দিবেন। ঠিক আছে, ভালো, মান ভালো হবে। আচ্ছা, এগুলো ইংরেজিতে দিবেন, ইংরেজি দিবেন, বাংলা দিবেন। ঠিক আছে, মার্কস বেশি আসবে। আচ্ছা, একটি প্রতিষ্ঠানের কার্যকরী পরিচালনার জন্য ব্যবস্থাপনার 3টি স্তর পরস্পর সম্পর্কিত। এখন দেখেন ভূমিকায় মূল কথা কি বলা হচ্ছে উপসংহারে। 3টি স্তরে পরস্পর সংযুক্ত। শীর্ষ ব্যবস্থাপক পরিকল্পনা করেন, মধ্য ব্যবস্থাপক কি করেন? বাস্তবায়ন করেন। কি বাস্তবায়ন করেন? এই পরিকল্পনা। নিম্ন স্তরের ব্যবস্থাপক কি করেন? সরাসরি কর্মীদের পরিচালনা করেন। উপসংহার কি আপনি যদি মনে করেন যে এখানে কি আছে, তাহলে এইটাই লিখতে পারবো। এই সমন্বিত কাঠামো প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করে। দেখছেন উপসংহারটা কিন্তু মুখস্থ করার মতন করে লেখা হয়েছে। এবার 8 নম্বর প্রশ্ন দেখি কয়টা আছে। আর 9, 8, 9, 10, ভয় পাবেন না, 11। এই 11টা হয়েছে কেন? আমরা 11টা পড়তে না পারে আইডিয়া নিয়ে যাবো, সমস্যা কি? যদি 2টা হুবহু ভালোভাবে পড়ছি আর একটা কমন পড়ে নাই, আর 11টা পড়লে যদি আর একটা কমন পড়ে, তাহলে আমি বানাই লিখতে পারি, আমার মানটা ভালো হবে না লেখার? আমি 2টা প্রশ্ন লিখে একটা রেখে আসার থেকে একটা একটু বানাই লেখা আইডিয়া নিয়ে, তাতে মার্কস বেশি আসবে গড়ে। ঠিক আছে, এই জন্য 11টা সম্পর্কে আইডিয়া থাকবে। সব লিখবো, কেউ লিখবে মাত্র 4 সেট প্রশ্ন লিখবে, লিখে পাস করবে, আর আমি পুরো 5 সেট লিখে আর একটু বেশি পাওয়ার চেষ্টা করব, মানে ভালোভাবে পাস করার চেষ্টা করবো। দেখেন, এবারটা শেষ। এবার ব্যবস্থাপনার সংজ্ঞা দিন, ব্যবস্থাপনার পরিধি আলোচনা করুন। এই যে সংজ্ঞা, আমরা এই সংজ্ঞাটা দেব, পরিধি। এখন পরিধি কি দেখেন, 10টা পরিধি। যদি বড় প্রশ্ন 8 মার্কে আসে, 10টা কি দিবেন না? 10টার ভিতরে এই 4টা আপনার মুখস্থ আগেই হয়ে গেছে, এই 4টা আগে আপনার মুখস্থ হয়ে গেছে প্রত্যেকের, এই 5টা 4টা। আর 4টা থাকে, এটা একটু মুখস্থ করবেন, জাস্ট পয়েন্ট গুলো মুখস্থ করবেন। একটা বাক্য আছে, এই বাক্যটা বুঝতে পারলে বাকি 2টা বাক্য যদি দরকারি লেখা বানাই লিখবেন। আচ্ছা, আপনি যদি এই প্রশ্নটা পড়েন, দেখেন 8 নম্বর প্রশ্নটা পড়েন, 9 নম্বর প্রশ্ন আপনার হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন বলে 9 নম্বর আমি পড়াবো না, এমনিতেই হয়ে যাবে। আর যদি এরপরে 10 নম্বর যে প্রশ্নটা আছে, সেটা মেইন ক্যাম্পাসে স্যার ইম্পর্টেন্ট বলছিলেন, এটা নতুন বইতে আছে, পুরাতন বইতে নাই। দেখেন 11 নম্বর প্রশ্ন মেইন ক্যাম্পাসে স্যার ইম্পর্টেন্ট বলছিলেন, পুরাতন বইতে নাই, নতুন বইতে বা বিগত বছর আসে নাই, নতুন বইতে আছে। ঠিক আছে, এই হলো বিষয়টা। এখন আমাকে আইডিয়া নিয়ে গেলে সমস্যা কি? সমস্যা নাই। আচ্ছা, এবার বলেন, আপনারা কি সবাই আছেন নাকি? হ্যাঁ আলামিন ভাই, আছি আছি, পড়েন, আপনি পড়েন। আছি আচ্ছা, ভাইয়া। শারমিন আপা, বইটা কি পড়া হচ্ছে? কথা বলেন না কেন? আচ্ছা, শারমিন আপা চলে গেছে, এবার আমরা পড়ি। দেখেন, ব্যবস্থাপনার সংজ্ঞা। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান বা সংস্থার সম্পদ ও কার্যক্রমকে দক্ষতার সাথে, ওই যে সেই 4টা জিনিস, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, নির্দেশনা, হ্যাঁ, এই 4টি করার একটা প্রক্রিয়া হলো ব্যবস্থাপনা। এটি এমন একটি কৌশল যেখানে ব্যক্তি ও দল একত্রে কাজ করার সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করে। 2টা বাক্য আবার পড়ি, দেখেন। ব্যবস্থাপনা হলো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন, ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সম্পদ ও কার্যক্রমকে
ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সম্পদ ও কার্যক্রমকে দক্ষতার সাথে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং দিক নির্দেশনা। এখানে হবে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, সমন্বয় হবে বোধহয়। সমন্বয় নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া। এটা এমন একটি কৌশল যেখানে ব্যক্তি এবং দল একত্রে কাজ করার একটা পরিবেশ পায় বা একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করে। হেনরি ফেওল, এর ব্যবস্থাপনার এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। উনি বলছেন কি, ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জন করা। হেনরি ফেওল ইংরেজিতে যেটা বলছেন সেটাকে বাংলায় মিনিং করে এটা হয়েছে, ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জন করা। ঠিক আছে, তাহলে আপনি হেনরি ফেওলের সংজ্ঞাটা বই থেকেও পড়তে পারেন, বইতে ইংরেজিতে আছে ভালো করে। ঠিক আছে, ব্যবস্থাপনার সংজ্ঞাটা এইভাবে এতটুকু দিলেই হয়ে যাবে। ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জন করা। এটা হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, আচ্ছা আমি একটু বইটা দেখি, বইটার সংজ্ঞাটা আমার একটু এখানে একটু হচ্ছে, একটু মনে হচ্ছে যে সংজ্ঞাটা বোধহয় একটু হেরফের থাকতে পারে। মৌলিক ব্যবস্থাপনার সংজ্ঞা পড়তেছি। নতুন বইতে আমাকে কেউ বলেন, আপনাদের সামনে বই আছে তো অবশ্যই, যে ব্যবস্থাপনার সংজ্ঞা হেনরি ফেওলের সংজ্ঞা আছে নতুন বইতে? আচ্ছা, হেনরি ফেওলের সংজ্ঞাটা নাই এখানে। হেনরি ফেওলের সংজ্ঞাটা আমি পুরাতন বই থেকে বোধহয় দিছিলাম এখানে। আচ্ছা, এবার আমরা যদি ব্যবস্থাপনার পরিধি আলোচনা করি, 4টা পয়েন্টস কিন্তু প্রথমেই আমরা জানি যে এটা একটা হচ্ছে পরিকল্পনা, আরেকটা হচ্ছে সংগঠন, আরেকটা হচ্ছে নেতৃত্ব দান, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ। এ দেখেন 1, 2, 3 এবং 5, এই 4টা ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী। একটা হচ্ছে কি, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, নেতৃত্ব, এই 4টা। ঠিক আছে, আপনি ব্যবস্থাপনার কার্যাবলী যদি আসে দেখেন, তাহলে এই 4টা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, আপনি এই 4টা দেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণটাও দিতে পারে। ঠিক আছে, 5টা দিয়ে দিলেন। আর এইখানে এই 5টার পাশাপাশি আপনি আরো 5টা দিবেন। কেন? কারণ এটা হচ্ছে পরিধি, এটা কিন্তু কার্যাবলী না, পরিধি। পরিধিটা একটু ব্যাপকতা আছে। তাহলে আমরা পরিকল্পনা যদি দেখি, দেখেন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনা। এর মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়। সংগঠন, একটি প্রতিষ্ঠানের কাঠামো তৈরি করা, দায়িত্ব ও কর্তব্য বন্টন করা এবং কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন অপরিহার্য। নেতৃত্ব, দিক নির্দেশনা দেখেন, কর্মীদের সঠিকভাবে পরিচালিত করা, অনুপ্রাণিত করা এবং কার্যকরী দিক নির্দেশনা প্রদান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ একত্রিত করা, সেগুলোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করা হয় সমন্বয়ের মাধ্যমে। নিয়ন্ত্রণ, নির্ধারিত লক্ষ্যের সাথে বাস্তব কার্যক্রমের তুলনা করে কোনো ঘাটতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। এটাই কিন্তু নিয়ন্ত্রণ, কন্ট্রোল। ঠিক আছে, এরপরে আমরা এই 5টার পরে যদি আমরা আরো 5টা পড়ি, সেটা কি? মানব সম্পদ ব্যবস্থাপনা। অবশ্যই ব্যবস্থাপনা একটা পরিধির ভিতরে পড়ে, আপনি শুধু এই 5টার বাইরেও এটাকে আরো লিখবেন। আর্থিক ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, উৎপাদন ও কার্যক্রম ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা, মার্কেটিং। আর উৎপাদন, প্রোডাকশন, উৎপাদন করবেন, এটাকে মার্কেটিং করবেন। তার দুইটা কি ব্যবস্থাপনার কাজ না? অবশ্যই। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ছাড়া কি চলবে? তাহলে আমি যে শেষে যে 5টা দিছি, এই 5টা ঠিক আছে কিনা বলেন? উপরের 5টা হচ্ছে মৌলিক পরিধি, ব্যবস্থাপনার মূল বিষয়, আর পরের 5টা হচ্ছে অপরিহার্য বিষয়। ঠিক আছে, আপনি 10টা কিভাবে মনে রাখবেন? একটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই 5টা আগে মুখস্থ করেন। পরের 5টা হচ্ছে মানব সম্পদ, ওয়ার্কার দের নিয়ে কাজ করা, অর্থ নিয়ে কাজ করা, উৎপাদন করবেন সেটা নিয়ে কাজ করা, উৎপাদিত পণ্য বেচবেন সেটা নিয়ে কাজ করা, আর এই সবকিছুর জন্য প্রযুক্তির দরকার, সেটা নিয়ে আলাদা ডিপার্টমেন্ট থাকবে, আলাদা
বিশেষজ্ঞ থাকবে, আলাদা যন্ত্রপাতি থাকবে, কম্পিউটার থাকবে। তার মানে এই 5টা আর এই 5টা, এই 10টা দিয়ে আপনি কি দিবেন? পরিধি দিবেন। আর সংজ্ঞা চাইলে সংজ্ঞা এতটুকু দিবেন। যদি সংজ্ঞা না চায়, শুধু ব্যবস্থাপনার পরিধি আসে, তাহলে এই টুকরে ভূমিকা বানাবেন। ঠিক আছে? আবার এই যে আচ্ছা, এখানে দেখেন, তাহলে এই কয়টা হয়ে গেল আপনাদের? হ্যাঁ, আমার কিন্তু এই পয়েন্ট 5টা মুখস্থ হয়ে গেছে। কেমনে মুখস্থ করতে কার্যাবলী চায়, মুখস্থ করতে হবে? হ্যাঁ ভাই, বলবেন কিছু? যদি শুধু কার্যাবলী লিখতে পারে। হ্যাঁ, কার্যাবলী পড়তেছি না আমরা, কার্যাবলী পরে আসবে। দেখেন রিদন ভাই, জি আমরা ভাই। পড়তেছি পরিধি। পরিধি যখন পড়তেছি তখন আমি 10টা দেবো। সেই 10টা কি দেখেন, 10টা দেবো এবং 10টা দিয়ে একটা বাক্য দেবো, মাত্র একটা বাক্য। এই একটা মেইন বাক্য আপনি যদি ভালো একটা বাক্য নির্ধারণ করতে পারেন, তাহলে এটাকে বড় বড় মোটা করার কোনো দরকার নাই। ঠিক আছে? 10টা কি দেবো? একটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই 5টাই কিন্তু আবার কার্যাবলী ব্যবস্থাপনা। হ্যাঁ, ব্যবস্থাপনার কার্যাবলী 5টাকে পরিধি আসলে ঢুকাবো। ঢোকানোর পরে আর 5টা দিব। সেই 5টা কি? মানুষ নিয়ে কাজ করার বিষয়টা, অর্থ নিয়ে, উৎপাদন নিয়ে, উৎপাদিত পণ্যের বিক্রয় নিয়ে, তথ্য প্রযুক্তি নিয়ে। মানে এই 5টা আমি যেভাবে বললাম আমার ভাষায়, সেইভাবে আপনি মনে রাখার জন্য আপনার ভাষা ব্যবহার করবেন। দেখেন, কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, উৎসাহ প্রদান সব এই সারের ভিতরে অন্তর্ভুক্ত। আর্থিক ব্যবস্থাপনার ভিতরে কি আছে? প্রতিষ্ঠান পরিচালনার জন্য বাজেট নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ, লাভ লোক ক্ষতির হিসাব করা, বিনিয়োগ করা, সবকিছু আর্থিক। কর্মীদের বেতন, সেটাও এখানে বলবেন, এটাও আর্থিক ব্যবস্থাপনা। উৎপাদন ও কার্যক্রমের ভিতরে কি আছে? উৎপাদন পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, কার্যক্রম। উৎপাদন করা, উৎপাদন পরিকল্পনা করা, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করা, উৎপাদিত পণ্য উৎপাদন যাবতীয় কার্যক্রম করা। এটা কি? এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। আর বিপণন ব্যবস্থাপনা কি? এই যে উৎপাদিত পণ্য বিক্রয় করবেন, মার্কেটিং করবেন, বিপণন, ব্র্যান্ডিং করবেন, বিক্রয় কৌশল নির্ধারণ করবেন, গ্রাহকের সাথে সম্পর্ক রক্ষা করবেন। এই সব কিছু কিন্তু কি? বিপণন। তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা। আধুনিক সময়ে তথ্য ব্যবস্থাপনা এবং প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠান সফলতা অর্জনের জন্য অপরিহার্য। মানে তথ্য প্রযুক্তি ছাড়া উপরের কোনো কিছুই সম্ভব না, পুরো প্রতিষ্ঠান অসম্ভব। ঠিক আছে? তাহলে আমার 10টা পয়েন্টস কিন্তু আমার মুখস্থ হয়ে গেল। আমার মেইন টার্গেট ছিল পয়েন্টস মুখস্থ করা, আর ভিতরেরটা ইনশাল্লাহ আমরা একটা বাক্য করে লিখতে পারবো। মনে চাইলে 2টা বাক্য করে পয়েন্টটাকে মোটা করে দিব। মামুনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। দেখেন, এবার দেখেন ব্যবস্থাপনার কার্যাবলী। ভাই বলছিলেন রিদওয়ান ভাই যে কার্যাবলী, দেখেন এই পড়তেছি 11টা প্রশ্ন, কিন্তু প্রশ্ন কিন্তু 11টা নাই এখানে ভাই। আমার হিসেবে এখানে প্রশ্ন আছে সর্বোচ্চ 4টে। মানে 4টা জিনিস পড়বো আমি, 4টা জিনিসকে আমি নানান ভাবে লিখবো। এবার ব্যবস্থাপনার কার্যাবলী পড়বো। কার্যাবলী তো অলরেডি আমি পড়ে ফেলছি ভাই, এই যে 5টা কাজ তো পড়ে ফেলছি, পড়ছি না? এই 5টাকে এখানে ঢুকান। এখন বলতে পারেন ভাই বড় করছেন কেন? বড় করছি কেন? আপনি এটাকে একটা প্যারাগ্রাফ বানান, সমস্যা নেই। পরিকল্পনা, দেখেন পরিকল্পনা আবার 3 ধরনের হয়। আমি যদি এই 3টা মনে রাখি, তাহলে কি আমার পয়েন্টটা সমৃদ্ধ হবে কি হবে না বলেন? একজন বলেন। আমি যদি বলি যে পরিকল্পনা 3 ধরনের, কৌশলগত পরিকল্পনা, কৌশলগত পরিচালন পরিকল্পনা, ট্যাকটিক্যাল পরিচালনমূলক পরিকল্পনা বা অপারেশনাল পরিচালন পরিকল্পনা, কৌশলগত ট্যাকটিক্যাল প্ল্যানিং, কৌশলগত স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পড়ে এটা, মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে এটা, স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে পড়ে এইটা। এগুলো আপনি এই 3টা থেকে আপনি বুঝে ঢুকাইতে পারবেন কিছু, আর তা না হলে এতটুকু উত্তর। পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত কৌশল ও পদ্ধতি নির্ধারণ করা। এটা ভবিষ্যৎকে অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া। কোনটা? পরিকল্পনাটা। পরিকল্পনার মাধ্যমে কাজের গতি এবং দিক নির্ধারণ করা হয়। মূল কথাগুলো কিন্তু লিখছি। এই ওটা দেখো তো, ওই মেসেজে কি লেখা? আপনি কি আনছেন কিছু? ও, তালি বাঙালি। আচ্ছা দেখেন, এবার ব্যবস্থাপনার কার্যাবলী সমূহ আলোচনা। তা আমরা পরিকল্পনাটা দিলাম। এরপর আছে সংগঠন। সংগঠন বলতে প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং জনবলকে যথাযথভাবে সমন্বিত করাকে বোঝায়। এর মাধ্যমে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা হয় এবং কাঠামোগত দিক নির্দেশনা দেওয়া হয়।
সংগঠনের মাধ্যমে নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নিয়োগ করা হয় এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। মূল কথাগুলোর ভিতরে অনেক আপনি নিজে বুঝে লিখতে হবে। দেখেন, সংগঠন হচ্ছে কি? সংগঠন মানে অর্গানাইজিং। সংগঠন অর্গানাইজিং মানে কি? সংগঠন না, অর্গানাইজেশন না। সংগঠন বলতে সংগঠিত করাকেও বোঝানো হয়। যেমন আমরা যদি বলি আমরা কিছু মানুষকে সংগঠন করছি, এটাও কিন্তু ভুল হয় না। সংগঠিত করছি, সেটাও ভুল হয় না। এখানে সংগঠন অর্গানাইজিং বুঝতে হবে, এটা অর্গানাইজেশন না, এটা অর্গানাইজিং। ঠিক আছে? আপনি সংগঠিত করণ দিতে পারেন, এখানে সংগঠন দিলেও ভুল নাই, ইংরেজিতে দিয়ে দেবেন অর্গানাইজিং। সংগঠন বা সংগঠিতকরণ বলতে বোঝায় প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ ও জনবলকে যথাযথভাবে সমন্বিত করা। এর মাধ্যমে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা হয়। কার কি দায়িত্ব হবে, কার কি ক্ষমতা হবে, কে কতটুকু কর্তৃত্ব পাবে, কার আওতা কতটুকু, কার দপ্তর ডেস্ক কতটুকু, কি কাঠামোগত দিক নির্দেশনা দেওয়া হয়। সংগঠনের মাধ্যমে নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নিয়োগ করা হয় এবং তাদের মধ্যে ব্যক্তিদের মধ্যে বা ডেস্কের মধ্যে কি করা হয়? সম্পর্ক স্থাপন করা হয়। এবার আমরা নির্দেশনা এবং নেতৃত্ব পড়ি। দেখেন, নেতৃত্ব প্রদানের মাধ্যমে ব্যবস্থাপকরা কর্মীদের কাজের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঠিক নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা ও নেতৃত্বের মাধ্যমে কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়, যা তাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। এই কার্যাবলীতে অন্তর্ভুক্ত আছে কি কি আছে? দেখেন, এই চারটা একটু দেখেন। যোগাযোগ স্থাপন হয়, অনুপ্রেরণা দেওয়া যায়, কাজের পরিবেশ সৃষ্টি হয় এবং সমস্যা সমাধান করা সম্ভব হয়। নির্দেশনা এবং নেতৃত্ব আবার পড়ি। নেতৃত্ব প্রদানের মাধ্যমে ব্যবস্থাপকরা কর্মীদের কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা নেতৃত্বের মাধ্যমে কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়, যা তাদের দক্ষতা এবং উৎপাদনশীলতাকে বাড়ায়। নিচে নতুন করে আবার চারটা পয়েন্টের দরকার নাই, আপনি ওটাকে উপরে নিয়ে আসেন। আমি আলাদা করে লেখার কারণ হচ্ছে যাতে মুখস্থ হয়, মনে থাকে। একটা হচ্ছে যোগাযোগ স্থাপন, অনুপ্রেরণা প্রদান, কাজের পরিবেশ সৃষ্টি, সমস্যা সমাধান। এবার আমরা সমন্বয় সাধনটা পড়ি। দেখেন, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের মধ্যে সুসমন্বয় রাখা গুরুত্বপূর্ণ। সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন কাজকে একত্রিত করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়। সমন্বয় ছাড়া কিন্তু হবে না। এক বিভাগ আর এক ডেস্কের সাথে কথা বলতে হবে, কাজ আমি কতটুকু করলাম, তার কতটুকু দায়িত্ব আছে বোঝাই দিতে হবে, এটাই সমন্বয়। এর মাধ্যমে বিভ্রান্তি দূর হয় এবং কাজের গতি বাড়ে। প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের মধ্যে সুসমন্বয় থাকা দরকার। সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কাজকে একত্রিত করা যায় বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একটা উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা যায়। এতে কি হয়? বিভ্রান্তি দূর হয়, কাজের পরিবেশ ভালো হয়, কাজের গতি বাড়ে, ঠিক আছে, কাজ তাড়াতাড়ি হয়। এবার নিয়ন্ত্রণটা যদি আমরা পড়ি, নিয়ন্ত্রণ বলতে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং তা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করাকে বোঝায়। ঠিক আছে? যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলে তা সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ বলতে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং তা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করাকে বোঝায়। যদি কোনো বিচ্যুতি ঘটে, ভুল হয়, তাহলে তা সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডিরেকশন দিবেন, ব্যবস্থাপনা নিবেন, সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে? নিয়ন্ত্রণের প্রধান উপাদানগুলো কি? কার্য সম্পাদনের মান নির্ধারণ করা, প্রকৃত কর্মফল পর্যবেক্ষণ করা, আসলে কাজ করতেছে লোকটা, পারফরমেন্সটা তার ঠিক মতো জমা হচ্ছে কিনা বা কাজের ফলটা জমা হচ্ছে কিনা কোম্পানিতে তহবিলে, হ্যাঁ, সেটা কিন্তু দেখতে হবে, সেটা পর্যবেক্ষণ করাটাই হচ্ছে নিয়ন্ত্রণ। বিচ্যুতি নিশ্চিত করা মানে ভুল ত্রুটি এটা নিশ্চিত করা, ভুল ত্রুটি হচ্ছে কিনা এটা দেখা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ভুল হলে। ঠিক আছে? তাহলে নিয়ন্ত্রণটা আমরা বুঝতে পারলাম। এটাকে আমরা এখন একটা কথা, এখানে ব্যবস্থাপনার কার্যাবলী মূলত বইতে বোধহয় 4টি দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি 8 নম্বরে। এখানে দেখেন, এখানে এই 4টা হেনরি ফেওলের সংজ্ঞায় যদি 4টার কথা বলা হয়ে থাকে, তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী যদি আমি 4টা দিই, তাহলে আমি লিখে দেব বিজ্ঞানী বা গবেষক পণ্ডিত হেনরি ফেওল তার সংজ্ঞায় 4টি কার্যাবলী উল্লেখ করেছেন, তাই আমি 4টি কার্যাবলী লিখতেছি। হ্যাঁ, এটা তখন আমি 4টা দিতে পারবো। একটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন করে, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। আর যদি আমাকে উল্লেখ করে না দেয় যে হেনরি ফেওলের 4টাই লিখো, তাহলে আমি চাইলে 5টা লিখতে পারি। কারণ নিয়ন্ত্রণ আলাদা একটা বিষয়, সমন্বয় আলাদা একটা বিষয়, নির্দেশনা নেতৃত্ব আলাদা একটা বিষয়, সংগঠন আলাদা একটা বিষয়, আর একটা পরিকল্পনা আলাদা একটা বিষয়। ঠিক আছে? এই হেনরি ফেওল 4টা বলে থাকলে কি হবে? কিন্তু এই 5টাই স্বতন্ত্রভাবে বলার দাবিদার, যোগ্যতা রাখে কার্যাবলী হিসাবে। তাহলে আমরা এই 5টা দিতে পারি যদি হেনরি ফেওলের নাম উল্লেখ না করে, তাহলে ভুল হবে না। হ্যাঁ, বইয়ের সাথে এটার অমিল নাই, সমস্যা নাই। এবার দেখেন, ব্যবস্থাপনার কার্যাবলী একে অপরের সাথে সম্পর্কিত এবং পরস্পর নির্ভরশীল। পরিকল্পনা, সংগঠন এবং নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে সম্পাদিত হলে একটি প্রতিষ্ঠান সফলতার দিকে অগ্রসর হয়।
একটি দক্ষ ব্যবস্থাপক এই কার্যাবলীগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। দুটা বাক্য, প্রথম বাক্যে দ্বিতীয় বাক্যে কি আছে বুঝতে পারলে লেখা যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমাদের এটা হলো না, কয় নম্বর বললাম আমরা? 9 পড়ছি তো। এবার দেখেন এটা বইতে হুবহু আছে, আমি বই থেকে বোধহয় উঠাইছি। উৎপাদনশীলতার ধারণা দেখেন, হ্যাঁ এখানে একটা বিষয়, উৎপাদনশীলতার ধারণা এখানে আপনি এটা দিতে পারেন, বইতে আছে বইটা দিতে পারেন, তবে আমি 4টা পয়েন্ট করছি। ঠিক আছে, এখানে আচ্ছা আপনারা যারা বইয়ের সামনে আছেন তাদেরকে একটু ছোট্ট একটা কারেকশন দেই, সেটা হচ্ছে বইয়ের 26 পৃষ্ঠায় যারা নোট নিছেন 26 পৃষ্ঠায় একটা সূত্র আছে দেখেন, এই সূত্রটা আমি মিস্টেক করে ফেলছি নোটে। ঠিক আছে, আমার নোট প্রত্যেকটাই এরকম ছোট করে পয়েন্ট আকারে এরকম লেখা, হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, পরবর্তী এডিশনে আমি এটা ঠিক করে দিব। আপনারা কোনো ত্রুটি পেলে, ত্রুটি বানান ত্রুটি, তথ্যের ত্রুটি পাবেন না, যদি এরকম কোনো কিছু পান আমাকে জানাবেন। উৎপাদন ধারণার ক্ষেত্রে এখানে আপনি বইয়ের ওই 26 পৃষ্ঠার সূত্রটা দিয়ে দেবেন এই নিচে। আচ্ছা, এবার 10 নম্বর প্রশ্নটা পড়ি আমরা। দেখেন, উৎপাদনশীলতা হলো, বইতে যা আছে সেটা কিন্তু আমি লিখি নাই, এখানে আমি একটু আলাদা করে লিখছি। দেখেন, কোন প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট অর্জনের দক্ষতা। আমার প্রতিষ্ঠানের যে সম্পদ আছে সেটা ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট, মানে কি ব্যবহার করলে কি আসবে, কি টাকা আসবে, কি সম্পদ আসবে, সেটা অর্জনের দক্ষতা হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ধারণা, ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ঠিক আছে, এইটা কোনটা? প্রোডাক্টিভিটি, যা প্রতিষ্ঠানের দক্ষতা, কার্যকারিতা এবং লাভজনকতা নির্ধারণে সহায়তা করে। উৎপাদনশীলতা সাধারণত ইনপুট আউটপুটের অনুপাত দ্বারা পরিমাপ করা হয়, অর্থাৎ কম সময়ে কম সম্পদ ব্যবহার করে বেশি পণ্য বা সেবা উৎপাদন করাই হলো উৎপাদনশীলতার মূল লক্ষ্য। 4টা প্যারা করার কারণ হচ্ছে কি, সবগুলো যদি লিখতে পারেন কোন প্যারায় কি আছে মনে থাকে। আমরা পড়ি, দেখেন প্রথম প্যারাটা, উৎপাদনশীলতা হলো কোনো প্রতিষ্ঠানের যে সম্পদ আছে সেটা ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট অর্জনের দক্ষতা। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ধারণা যা প্রতিষ্ঠানের সম্পদ, কার্যকারিতা এবং লাভজনকতা নির্ধারণ করে। সম্পদ প্রতিষ্ঠানের দক্ষতা নির্ধারণ করে, লাভজনকতা কার্যকারিতা নির্ধারণ করে। উৎপাদনশীলতা সাধারণত ইনপুট এবং আউটপুটের অনুপাতের মাধ্যমে বের করা হয়, অর্থাৎ কম সময়ে কম শ্রম ব্যয়, কম সম্পদ ব্যয়ে বেশি পণ্য বেশি সেবা উৎপাদন করার প্রক্রিয়াটাই বা মূল কথাটাই হলো উৎপাদনশীলতার মূল কথা। ঠিক আছে, এবার দেখেন বাকি 2টা প্যারা কি। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ব্যবস্থাপনা বিভিন্ন কৌশল গ্রহণ করে, যেমন প্রযুক্তির উন্নয়ন ঘটায়, প্রশিক্ষণ দেয়, কার্যপ্রণালী উন্নয়ন করে, মানব সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এটা শুধু উৎপাদন খাতেই নয়, বরং সেবা খাত এবং অন্যান্য খাতেও গুরুত্বপূর্ণ। আপনি 2টা বাক্য, এখানে প্রথম বাক্যে বলবেন যে উৎপাদনশীলতা বাড়ার জন্য ম্যানেজমেন্ট কি করে? প্রযুক্তির উন্নয়ন ঘটায়, ব্যবস্থাপনার উন্নয়ন ঘটায়, প্রশিক্ষণ প্রদান করে, মানব সম্পদের উন্নয়ন করে, তাদের দক্ষ মানব দক্ষ ব্যবহার, দক্ষ মানব সম্পদ তৈরি করে, তাদের সর্বোচ্চ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। আর এটা কি করে? এখানে একটা কথা, উৎপাদন খাতেই যে শুধু উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই যে এই কৌশলগুলো ব্যবস্থাপনা নেয় তা কিন্তু না। সেবা খাতে যেখানে উৎপাদন নাই, যেমন আপনি ডাক্তারি ট্রিটমেন্ট দিচ্ছেন, ওটা কিন্তু উৎপাদন হচ্ছে না কিছু, সেটা সেবা খাত, উৎপাদন খাত না। এরকম খাতগুলো সেখানেও কিন্তু এই কৌশলগুলো ব্যবহার করা হয়। 2টা পয়েন্ট গেল। এবার 3 নম্বর প্যারাগ্রাফে কি আছে দেখেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে ব্যয় হ্রাস পায়। এখানে দ্বিতীয় পয়েন্টে বলবেন যে সেবা খাত অন্যান্য খাত কৌশলগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূল থিম। আর থার্ডে বলবেন যে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে কি কি লাভ হয়? ব্যয় হ্রাস পায়, লাভ বাড়ে, প্রতিযোগিতামূলক বাজার আপনার অবস্থান ভালো হবে। তাই কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা উন্নয়ন একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি। তাই কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি হিসেবে বলা যায়। এবার আপনি 26 পৃষ্ঠার ওই সূত্রটা আপনি দিয়ে দেবেন। সূত্রটা কি আছে? আমি এইমাত্র বললাম না যে অনুপাতকে উৎপাদনশীলতা বলে। দেখেন, মোট উৎপাদিত পণ্য বা সেবার মূল্য বা মোট বিক্রয় মূল্য, এটাকে আপনি ভাগ দিবেন উৎপাদন কাজে মোট প্রবিষ্ট সম্পদ, অর্থাৎ নিচে দিবেন সম্পদ, আপনার যে সম্পদ আছে সেইটা, আর উপরে হচ্ছে মোট উৎপাদিত পণ্য বা সেবার মূল্য, আপনি যেটা সেবা উৎপাদন করছেন সেইটা অনুপাত,
আপনার যে সম্পদ আছে, মানে আপনার একটা ল্যাপটপ যদি থাকে, একটা ডেস্কটপ যদি থাকে, 10টা ল্যাপটপ 10টা ডেস্কটপ থাকে, ওটা দিয়ে আপনি কি কি কাজ করলেন, তো সেই সম্পদগুলো থাকবে নিচে, আর উপরে আপনারা দিবেন মোট কোনটা পেলেন, লব হর, এভাবে ক্যালকুলেশন করে মনে রাখবেন, মোট উৎপাদনশীলতার সূত্রটা বসাই দিবেন। ঠিক আছে, তাহলে মাঝে বসাই দিলেন, তাহলে এই প্রশ্নটা সুন্দর হয়ে গেল। এটাই আর কি। তাহলে 10 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 11 নম্বর প্রশ্ন থেকে আমরা 11 নম্বর প্রশ্নটা এখন এই মুহূর্তে পড়তে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনেকে আজকে জয়েন হয়েছেন 14 জন। আমরা আরো অনেকে প্রায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জায়গা দিতে পারতাম না রমজানের আগে। হোয়াটসঅ্যাপ গ্রুপে 32 জন জয়েন হতো, 32 জনের বেশি হতে পারতো না। আমরা এর জন্য টেলিগ্রামে আসছিলাম। ঠিক আছে, টেলিগ্রামে প্রায় 25, 26, 30, 32 এরকম 40 পর্যন্ত হতো। যাই হোক, আমরা যা পড়লাম এটা বোধহয় আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আমার মোটামুটি পড়া হয়ে গেল আপনাদের সাথে সাথে। পরবর্তী থেকে আমরা পড়বো, আর ভাই ঈদের ছুটি, জি ভাই, ছুটি শুরু হয়ে গেলে আমরা একটু বেশি সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। বলেন। ভাই যে দ্বিতীয় অধ্যায়ের যে মৌলিক ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ, জেড তথ্য একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কি তথ্য? জেড মৌলিক ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় জেড তথ্য, জেড জেড তথ্য, হ্যাঁ, এটা কি এটা একটু এটা দেখানো জেড যাবে? তথ্য। আচ্ছা, এটা বইতে আছে কিনা? হ্যাঁ, এটা বইতে আছে আছে বইতে নাকি? বইতে আছে না? আছে, বইতে আছে। আচ্ছা, আমি দেখি। ঠিক আছে, এটা হলো 47 পৃষ্ঠার বই। আচ্ছা, বই ঠিক আছে, আমি 47 হ্যাঁ, ঠিক আছে, জেড তথ্য, এই যে আমার দেখা, আপনারা তো আমি দেখাতে পারতেছি না, আমি আপনাদের দেখাই। 1 মিনিট আমি একটু দেখাই, আমি কেটে দিব, আমি খুব এখন আমার একটু কাজ আছে, আমি স্ক্রিন শেয়ার দেই। এটাই তো দেখেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখেন, দেখেন শিল্প, এই যে 6টা প্রশ্ন আছে না, এই 6টা এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে একটা কথা ভালো করে শুনেন, এই 6টার অনেক প্রশ্ন নতুন পুরাতন বইয়ের ব্যবধান আছে। অনেক প্রশ্ন, অনেক তথ্য নতুন বইতে আছে তো পুরান বইতে নাই, পুরাতন বইতে আছে তো নতুন বইতে নাই। তা আমি এই 6টা নতুন পুরাতন মিলে, বিগত বছরে আসছে পুরাতন বই থেকে, সেটা মিলে টিলে আমি মোটামুটি মনে করছি যে এই 6টার বাইরে 2টা বই মিলে বোধহয় পড়ার দরকার নাই। তবে এই 6টার ভিতরে যে তথ্যটা পরীক্ষা আসছে, এগুলো অনেকগুলো বৈজ্ঞানিক তথ্যটা আসছে। আমরা বৈজ্ঞানিক তথ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে এই ব্যবস্থাপনা তথ্য বলতে কি বোঝায়, এটা কত প্রকার, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানেন? ব্যবস্থাপনা তথ্য কত প্রকার, এটা বললে মোটামুটি আমরা যে তথ্য সম্পর্কে এক লাইনে ধারণা পেলেও পাবো। আচ্ছা, দেখেন, তারপরে ব্যবস্থাপনার এই যে স্কুল পদ্ধতি বা এইটা শিল্প বিপ্লব, এই যে এইটা 1, 2, 4, 6, এই 5, মানে মোট কথা এই সবগুলো সম্পর্কে আইডিয়া রাখলে, এই কটা আইডিয়া রাখলে এক সেট প্রশ্ন কমন পড়তে পারে। তবে মৌলিক ব্যবস্থা নতুন পুরাতন 2টা বই থাকার কারণে কি হবে জানি না, হয়তো একটু এলোমেলো হইতে পারে। আবার এমন হইতে পারে যে আমরা বিগত বছরের প্রশ্ন বা সাজেশন থেকে কমন পড়ে গেছে। ঠিক আছে, এটা আমরা যে তথ্য অবশ্যই পড়বো। তবে আমাদের একটা জিনিস বলি, মেইন ক্যাম্পাসের স্যার এই অধ্যায়টা স্কিপ করে এই অধ্যায়টা পড়ার নাই। উনি বলছে আপনারা এই অধ্যায়টা বাদ দিয়ে, প্রশ্ন কিন্তু হবে, বাদ দিয়ে আপনারা অন্যগুলো পড়েন, এটা বলছিল। কারণ এটা অনেক সময় তথ্যগুলো লেখা সহজ, তথ্যগুলো ছোট ছোট, ঠিক আছে, টেকনিক্যাল তথ্য আমরা পড়তে পারবো, কোনো ব্যাপার না। 3 ঠিক নম্বর আছে, যে এটাই আর প্রশ্ন, কি। পরিস্থিতির প্রেক্ষিতে স্কুল ও ভাই শোনা যায় না, জোরে বলেন। আপনার এই যে তৃতীয় প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা, এটা তো তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বইতে আচ্ছা, খুঁজে যাক, পাওয়া যাচ্ছে না এটা। বইতে, হ্যাঁ হ্যাঁ, বইতে নাই, এর জন্য তো আমি বইতে যেগুলো নাই, যতগুলো প্রশ্ন বইতে নাই, সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমার নোটে আছে। ঠিক আছে, যে প্রশ্নের উত্তর বইতে নাই সেটা নোট এখানে আছে। আমি সমস্যা নাই, আমরা যদি পড়ি কালকে বা পরের দিন, তাহলে এখান থেকে আমরা পড়বো। ঠিক আছে, তো সবাই এই পর্যন্তই সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমরা রেখে দিচ্ছি। গতকালকে আমরা ক্লাস করতে পারিনি, আমি 10টার সময় শুরু করছিলাম, মোবাইল নেটওয়ার্ক ভালো ছিল না। ঠিক আছে, বা মোবাইল স্ক্রিন শেয়ার ছোট করে দেখা যাচ্ছিল। রাত 10টা 15-তে শুরু করছিলাম। ঠিক আছে, আমরা কেটে দিয়েছিলাম ক্লাস কিছুক্ষণ করে। তার আগের দিনের ক্লাসটা খুব ভালো হয়েছিল, আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বোধহয়। আগামীতে আমরা একটু বেশি করে সময় নিয়ে পড়তে চাচ্ছি, অষ্টম ব্যাচে যারা আছে। ঠিক আছে, জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ক্লাস হয়েছে আচ্ছা আজকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।